ছলাৎ ছল ছলাৎ ছল ছলাৎ ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল। নদীর স্রোতের মতো গল্পের ধারা নেমে আসবে শ্রোতাদের কানে এবারের পেখমের অনুষ্ঠানে। নমস্কার। যদিও পৃথিবী একটা ভয়ঙ্কর অসুখে ভুগছে, এক মারণ ভাইরাসের দাপটে আমরা গৃহবন্দী হয়ে রয়েছি অনেক দিন। তার ফলে একে অপরের সঙ্গলাভ থেকে বঞ্চিত হচ্ছি আমরা, আর একটা মানসিক অবসাদের শিকার হয়ে পড়ছি। সেই অবসাদ থেকে দূরে থাকার জন্য ভার্চুয়াল মাধ্যমে আমরা বিভিন্ন শিল্পসৃষ্টির সাহায্যে আমাদের মন ও মননকে একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি অবিরত। আর সেই ভালো রাখার প্রয়াসে পেখম সম্প্রতি ৪২ জন সুপরিচিত বাচিক শিল্পী ও ৬ জন কৃতি কবিকে নিয়ে একটি দৃশ্যশ্রাব্য নির্ভর অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রয়াত কবি শঙ্খ ঘোষ স্মরণে শঙ্খধ্বনি নামে। আর সেটি পাঠক মহলে, শ্রোতা মহলে প্রভূত সাড়া ফেলেছে। আর এই ভাবনারই প্রতিফলন স্বরূপ আবারও আমরা অল্প কথার গল্প বাসর নামে একটি অনুগল্প ও গল্প পাঠের আসরের আয়োজন করেছি, যেখানে স্বনামধন্য বিশিষ্ট বাচিক শিল্পীরা তাঁদের পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করবেন আমাদের। চলে আসি অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানের প্রথম পর্বের প্রথমেই রয়েছেন স্বনামধন্য সুপরিচিত বাচিক শিল্পী ও কবি অমিত চক্রবর্তী। তাঁর নিবেদনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকা গ্রন্থের অন্তর্গত একটি গল্প, নতুন পুতুল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত লিপিকার অন্তর্ভুক্ত ছোট গল্প নতুন পুতুল। এই গুণী কেবল পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্যে। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে। সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে। যখন তার বয়স হলো প্রায় ৪-২০, এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো। তার নাম কিষাণলাল। বয়স তার নবীন, নতুন তার কায়দা। যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে, কিছু গড়ে না, কিছু রং দেয়, কিছু বাকি রাখে। মনে হয় পুতুলগুলো যেন ফুরোয়নি, যেন কোনো কালে ফুরিয়ে যাবে না। নবীনের দল বললে, হ্যাঁ, লোকটা সাহস দেখিয়েছে। প্রবীণের দল বললে, একে বলে সাহস, এ তো স্পর্ধা। কিন্তু নতুন কালের নতুন দাবি। একালের রাজকন্যারা বলে, আমাদের এই পুতুল চাই। সাবেক কালের অনুচরেরা বলে, আরে ছি। শুনে তাদের জেদ বেড়ে যায়। বুড়োর দোকানে এবার ভিড় নেই। তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল। ১ বছর যায়, ২ বছর যায়, বুড়োর নাম সবাই ভুলেই গেল। কিষণলাল হলো রাজবাড়ির পুতুল হাটের সর্দার। বুড়োর মন ভাঙল। বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বললে, তুমি আমার বাড়িতে এসো। জামাই বললে, খাও দাও, আরাম করো, আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘর কর্নার কাজে। তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকো বোঝাই করে শহরে নিয়ে যায়। নতুন কাল এসেছে, সে কথা বুড়ো বোঝে না। তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে ১৬। যেখানে গাছতলায় বসে বুড়ো ক্ষেত আগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে, সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে, কি দাদি, কি চাই? নাতনি বলে, আমাকে পুতুল গড়িয়ে দাও, আমি খেলবো। বুড়ো বলে,
আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? নাতনি বলে, তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি? বুড়ো বলে, কেন, কিষানলাল। নাতনি বলে, ইস, কিষানলালের সাধ্যি। দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমাটা আঁটে। নাতনিকে বলে, কিন্তু দাদি, ভুট্টা যে কাকে খেয়ে যাবে? নাতনি বলে, দাদা, আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়। দূরে ইঁদারা থেকে বলদে জল টানে, তার শব্দ আসে। নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল গড়ে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া, তার সংসারে সবাই থাকে সাবধানে। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। হুঁশ হলো না, পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিলে, তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইল। মেয়ে বললে, দুধ দোয়া পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও। অত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? বুড়ো তাড়াতাড়ি বলে উঠল, সুভদ্রা খেলবে কেন? এ পুতুল রাজবাড়িতে বেচবো। আমার দাদির যেদিন বর আসবে, সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি তাই টাকা জমাতে চাই। মেয়ে বিরক্ত হয়ে বলল, রাজবাড়িতে এ পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁট হয়ে গেল, চুপ করে বসে রইল। সুভদ্রা মাথা নেড়ে বললে, দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব। দুদিন পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললে, এই নাও আমার দাদার পুতুলের দাম। মা বললে, কোথায় পেলি? মেয়ে বললে, রাজপুরীতে গিয়ে বেচে এসেছি। বুড়ো হাসতে হাসতে বললে, দাদি, তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না, তার হাত কেঁপে যায়। মা খুশি হয়ে বললে, এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। বুড়ো বললে, তার আর ভাবনা কি? সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে, দাদা ভাই, আমার বরের জন্যে তো ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো, আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেললে। বুড়োর যৌবন যেন ফিরে এলো। সে গাছের তলায় বসে পুতুল গড়ে, আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইঁদারায় বলদে ক্যাঁ কোঁ করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, হার পূর্ণ হয়ে উঠল। মা বললে, এখন বর এলেই হয়। সুভদ্রা বুড়োর কানে কানে বললে, দাদা ভাই, বর ঠিক আছে। দাদা বললে, বল তো দাদি, কোথায় পেলি বর? সুভদ্রা বললে, যেদিন রাজপুরীতে গেলেম, দাঁড়ি বললে, কি চাও? আমি বললেম, রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই। সে বললে, এ পুতুল এখনকার দিনে চলবে না, বলে আমাকে ফিরিয়ে দিলে। একজন মানুষ আমার কান্না দেখে বললে, দাও তো, ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা, তাহলে আমি তার গলায় মালা দিই। বুড়ো জিজ্ঞাসা করলে, সে আছে কোথায়? নাতনি বললে, ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে। বুড়ো বললে, এই যে কিষানলাল। কিষানলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে, হ্যাঁ, আমি কিষানলাল। বুড়ো
তাকে বুকে চেপে ধরে বললে, হাই, একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে, দাদা, তোমাকে শুদ্ধ। এখন আমরা সুপরিচিত বাচিক শিল্পী চৈতালি গোস্বামীর কণ্ঠে শুনব তিলোত্তমা মজুমদারের লেখা পল পসারিণী গল্পটি। সে মাংস বেচা মেয়ে মানুষ, কোনো পরিস্থিতিতেই খদ্দেরের অভাব হয়নি। টাটকা মাংস সাজিয়ে বেচে দাও, ভুক্ত মাংস স্নান করালেই টাটকা। এক্ষেত্রে বিক্রেতা ভোক্তা, ক্রেতা কসাই। কি যে হয়ে গেল দুনিয়া, 10 দিন রোজগার নেই, তার ঘরে 5 পেট হা হতাশন ক্ষুধা, জীবন উত্তুঙ্গ বুভুক্ষ চুল্লি শ্মশানের মতো। সে নিজের দহন ও কটু ঘ্রাণ ধোঁয়া দেখতে পায়, কিন্তু আজ তার খদ্দের চাই। কি এক অসুখ মানুষকে বন্দি করে মারছে, আর তার মতো পসারিনী সপরিবারে মরে যাবে অনাহারী। শুনশান রাস্তায় মাঝে মাঝে গাড়ি, উদাসী লোকেরা, তার নাভিতে হাওয়ার চুমু, কিন্তু সবাই নিরুৎসুক। একজন চাই, নইলে কাল নিশ্চিত উপবাস। বাপের ওষুধ নেই, চাল বাড়ন্ত, মা ঘ্যান ঘ্যান করছে। সে হাত ব্যাগ খুলে নিচ্ছে ছোট্ট আয়না ও গড়গড়ে লাল লিপস্টিক। গাড়ি দাঁড়ালেই জানলায় 2 ঠোঁট বাড়িয়ে বলবে, লিফট প্লিজ। একটা মোটর বাইক ধীর হচ্ছে, সে আঁচল সরিয়ে প্রকট করল গভীর কাটা জামার উপর তাজা উপচানো মাংস। সমগ্র দেহতট উন্মত্ত বর্ষি। বাইক থামল। পুলিশ? যা, রোজগারের আগেই বকরা নাকি দান? সে ঢাকা ঢুকি দিল মাংসে। পুলিশ বলল, এখানে এখন কি করছেন জানেন না? 7টার পর বেরোনো নিষেধ। সে জানালো, নিরুপায়, বাড়ি ফেরার অপেক্ষা, যদি কেউ লিফট দেয়। পুলিশ বলল, চলুন, কোন দিকে? সে ছটফটিয়ে বলল, না না স্যার, আপনি কেন কষ্ট করবেন? বেরোনোর পক্ষে যথেষ্ট প্রমাণ না দেখালে আপনাকে থানায় নিয়ে যাওয়া যেতে পারে। পসারিনী ভীত ও বিরক্ত ফিরে চলল। ভাবছে বাড়ির কাছে নেমে আবার রাস্তায় আসবে। মাংসাভাবে উন্মাদ শিকার খুঁজবে না শিকারীকে? তার নির্দেশে গলির কাছে বাইক থামল। সে যাচ্ছে। পুলিশ ডাকল, শুনুন, এটা নিন। এক গুছা 2000 বান্ডিল। অভ্যাসে হাত বাড়িয়েও ফিরিয়ে নিল মেয়ে। আজ তো রোজগার হয়নি, কবে হবে ঠিক নেই, রেখে দিন। ভিখিরি নই, পরিশ্রম করি। বেশ করুন। কোথায় যেতে হবে? এখানেই। মুখ থেকে কৃত্রিম রং মুছে ফেলুন ঘষে। পাগল নাকি না মাতাল? মদের গন্ধ পায়নি তো? তার টাকার দরকার। সে রুমালে রং ঘষছে, ত্বক জ্বলছে। পুলিশ বলল, বাহ, দাঁড়ান 1 মিনিট। অদূরে এক কাঠ চাপা গাছের তলা থেকে ফুল আনলো অঞ্জলি ভরে। নিন। ফুল কিসের? আমার মা বলতেন, মেয়েরা সবচেয়ে সুন্দর যখন প্রসাধনহীন। তিনি আজ পরলোকে গেলেন। কোভিড সংক্রমণ, হয়তো আমার থেকেই। আমি কিন্তু সুস্থ। ওই টাকা তুলেছিলাম যদি। চলে গেল পুলিশ। মেয়েটি
ফুল ফেলে দিল, অবহেলায় নয়, সসম্মানে। বাড়িতে সবাই ভাববে মানুষের দেওয়া নয়, এ খদ্দেরের ফুল। মা হয়তো বলেই বসবে, ওসব ঘরে আনতে গেলি কেন? এ জগতে ফুলও যে কলঙ্কিত হয়, কলঙ্কিত হয়। অনুষ্ঠানের শেষে রয়েছেন সুপরিচিত বাচিক শিল্পী দেবাশিস নন্দী। তার নিবেদনে রয়েছে বিশ্বরূপ সাহার লেখা একটি গল্প, 13ই এপ্রিল রাত 12টার পর। ছমছমে রহস্যের স্বল্প দৈর্ঘ্যের গল্প, 13ই এপ্রিল রাত 12টার পর। ঢং ঢং করে ঘন্টা বাজলো কোনো পুরনো ঘড়িতে। রাত 12টা। বেড়ালের একটানা বিচ্ছিরি ডাকে ঘুম ভেঙে গেল রনিতার। উঠে বসল সে। ঘামে সারা শরীর জপজপে। আজ ভীষণ গরম। বৈশাখ পড়তে এখনো 2 দিন বাকি। এখনই গরম যা খেল দেখাচ্ছে, আর তো দিন পড়েই আছে। এসব 7-5 ভাবতে ভাবতেই রনিতার মনে পড়ল, আজ তো 13ই এপ্রিল। একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এসে মিলিয়ে গেল শূন্যে। হঠাৎই এক দমকা হাওয়ায় খুলে গেল দক্ষিণের পুরনো জানলাটা। ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল এক মুঠো বাতাস। আহ, কি মিষ্টি! পুরনো বাড়ি শহর থেকে একটু দূরে, তাই এখনো সেভাবে প্রমোটারের নজরে পড়েনি। কলকাতা থেকে বাড়িতে এলে একটু টাটকা বাতাস, চাঁদের আলো এখনো পাওয়া যায় বই কি। রনিতা ফের মাথা রাখলো বালিশে। ঘরের গুমোট ভাবটা অনেকটাই কেটে গেছে এখন। তারপর কতক্ষণ কেটেছে রনিতা জানে না, ঘড়ি জানে। ঝনঝন শব্দে বাসন কোসন পড়ে যেতে চোখ খুলে গেল রনিতার। কারেন্ট কখন চলে গেছে কে জানে। এসব এলাকায় এখনো লোডশেডিং হয়। জানলা বেয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝেতে। এমন মোম গলা জ্যোৎস্না, ফুরফুরে হাওয়া, ঘুম ঘুম ভাব। রনিতার মনে হলো সে স্বপ্নালোকে ভেসে যাচ্ছে। একটা রাতচরা পাখি ডেকে গেল মৃদু স্বরে। ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে রনিতা টের পেল ঘরে একটা অদ্ভুত গন্ধ। গন্ধটা তার খুব চেনা, চেনা মানুষের গায়ের গন্ধ। ভালো লাগার আবেশে ভিতরটা পূর্ণ হয়ে উঠল তার। চোখের পাতা দুটি ভারী হয়ে 2 চোখ ভরে ঘুম নামতেই রনিতা শুনতে পেল তার নাম ধরে ফিসফিসিয়ে ডাকছে কেউ। গায়ের গন্ধ যার, সেই প্রিয় কণ্ঠস্বর, অভ্র। আধো ঘুম আধো জাগরণ অবস্থায় চোখ খুলতেই রনিতা দেখল অভ্র দাঁড়িয়ে আছে দক্ষিণা জানলার ওপারে। তাকে হাতছানি দিয়ে ডাকছে। ঘুম জড়ানো টালমাটাল পায়ে বেরিয়ে পড়ল রনিতা। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পথ, বাড়িঘর, মাঠ, জঙ্গল। দুপাশে পুকুর, সারি সারি তালগাছ, মাঝে সিমেন্টের রাস্তা। হেঁটে চলেছে রনিতা। তার শরীরে রাতের পোশাক, খালি পা। কাছে পিঠে কোনো সাপ ব্যাঙ ধরেছে। মৃতপ্রায় ব্যাঙের গোঙানি থেকে থেকে শোনা যাচ্ছে। রনিতা দেখছে তার কিছুটা সামনে অভ্র।
রনিতা জোরে জোরে পা চালিয়েও ধরতে পারছে না অভ্রকে। বড় রাস্তার মোড়ে কয়েকটা কুকুর জটলা করছিল। রনিতাকে দেখে একবার সমস্বরে চিৎকার করে উঠল ওরা। তারপর কোনো এক অজানা কারণে ছুটে পালিয়ে গেল সব এদিক ওদিকে। রনিতা হেঁটে চলেছে। এই তো তার ছোটবেলার স্কুল। ক্লাস 5 থেকে 12 পর্যন্ত কত না স্মৃতি। স্কুলে যাতায়াতের পথে টিফিন বেলায় অভ্র দেখা করতে আসতো সাইকেল নিয়ে। চোখাচোখি হতো, ইশারায় কথা। কোনো কোনো দিন চুপি চুপি আলুর দম বা ঘুগনি। রনিতা দেখল অভ্র দাঁড়িয়ে রয়েছে স্কুল থেকে একটু দূরে, সেই আগের মতো। চেহারা একটু বদলায়নি। রনিতাও থমকে দাঁড়ালো। তারপর আবার হাঁটতে লাগলো। দেখলো অভ্র এগিয়ে গেছে অনেকটা। রাতের বাতাস যেন আরো মাতাল হয়ে উঠেছে এখন। তীব্রতার প্রবাহ সবকিছু উড়িয়ে নিয়ে যেতে চায়। ধু ধু রাস্তার শেষে দূরে কোথাও আগুন জ্বলছে। থেকে থেকে ধ্বনি উঠছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হাওয়ার দমকে ভেসে আসছে মানুষের পোড়া মাংসের গন্ধ। সেই সাথে কুকুর কেঁদে উঠছে মাঝে মাঝে। হন হন করে এগিয়ে চলেছে অভ্রের ছায়া, পিছু পিছু রনিতা। শ্মশানের পাশেই ধর্মশালার মাঠ। শহরের লোকজন সকাল বিকাল হাঁটতে আসে এখানে। ছেলেরা খেলে ক্রিকেট, ফুটবল। ছেলেমেয়েরা গল্প করে, খুনসুটি করে। তাদের চোখে লেগে থাকে ভালোবাসার মায়া কাজল। রনিতাও এসেছে অনেক দিন অভ্রের সাথে এখানে। এখন অবশ্য কেউ নয়। রনিতার সামনে শুধুই অস্পষ্ট অভ্রের ছায়া। হু হু করে বয়ে চলেছে রাত। গোল চাঁদ ঢলে পড়ছে পূব আকাশের দিকে। ঘুমন্ত শহর, শুনশান রাস্তাঘাট। হেঁটেই চলেছে রনিতা। হঠাৎ অত্যন্ত দুর্গন্ধে চমকে উঠল সে। এটা হরিজনদের বস্তি। চারিদিকে মল মূত্র আবর্জনায় থই থই। সামনেই রয়েছে একটা পচা ডোবা, মেশকালো জল তার। ডোবার ধারে একটা ন্যাড়া পিটুলি গাছ। শহরের মানুষ খুব প্রয়োজন না পড়লে এখানে আসে না খুব একটা। অভ্রের সাথে সম্পর্কের কথা যখন রনিতার বাড়িতে জানাজানি হয়ে গেল, রাস্তাঘাটে দেখা করাটা খুবই সমস্যার কারণ হয়ে উঠল। রনিতার টিউশনের যাতায়াতের সময় এই পিটুলি গাছের নিচেই লুকিয়ে দাঁড়িয়ে থাকত অভ্র। জায়গাটা খুব নোংরা হলেও লোকজনের চোখে পড়ার ভয় ছিল না। রনিতা দেখল আজও অভ্র তেমন করে দাঁড়িয়ে আছে গাছটার নিচে। কয়েক মুহূর্ত পর অভ্র হঠাৎই ঢাল বেয়ে নামতে লাগলো ডোবার দিকে। রনিতা হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইল অভ্রকে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অভ্র এক পা করে নেমে গেল ডোবায়। একটু একটু করে ডুবে গেল তার ছায়া। রনিতাও নামতে লাগলো ঢাল বেয়ে ডোবার দিকে। ডোবা আর রনিতার মাঝের দূরত্ব যখন হাতখানেক, একটা শক্ত পাঞ্জা পেছন থেকে টেনে ধরল তাকে। আধভাঙা বাংলায় সেই লোকটি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন ম্যাডাম? লোকটির শরীরেই সমস্ত ভার ছেড়ে দিয়ে এলিয়ে পড়ল রনিতা। ক্লান্ত ও আচ্ছন্ন অবস্থায় সে বুঝতে পারল তাকে ঘিরে অনেক মানুষের ভিড়। কানে আসছে টুকরো টুকরো কথা। আরে একে তো চিনি, আগেও দেখেছি এখানে আসতে।
থানায় একটা খবর দাও। রনিতা তখন গোঙাতে শুরু করেছে। সে কি বলতে চায় কিছুই বুঝতে পারছে না কেউ, শুধু 2-3টে শব্দই বোঝা গেল। আজ 13ই এপ্রিল। একটা পেঁচা বিকট শব্দ করে উড়ে গেল আকাশে। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখুন। নমস্কার।